রাত্রি প্রহর ২টা। সময় হুহু করে কেটে যাচ্ছে। নূরের জ্বরের কোনো ভাবে থামছে না। শরীর কাঁপুনি দিয়ে বারবার জ্বর আসছে। পরপর ২টি কম্বল দিয়ে নূরকে ডেকে দিল। তারপরও কাঁপুনি থামছে না। বাড়ির কাউকে জানাবে কি জানাবে না সেই চিন্তায় সাদাব ভাবল, এই মুহূর্তে যদি বাড়ির কেউ জানে তাহলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে। এর চেয়ে ভালো নিজে থেকে কমানোর চেষ্টা করুক। এই মুহূর্তে তো আর তেমন কিছু করারও নেই। যা যা রেমেডি নেওয়া প্রয়োজন তা সবই গ্রহণ করেছে সাদাব। সাদাবের নিজের করা কাজের উপর নিজেরই বিরক্তি হলো। একটুখানি শাস্তি দিতে চেয়েছিল মেয়েটাকে, কিন্তু এমন কিছু হয়ে যাবে বুঝতে পারেনি। অনুশোচনায় ভুগছে খুব। নূরের কপালে হাত দিয়ে দেখল প্রচন্ড জ্বর। নূর কাঁপছে, ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে। কিছুক্ষণ আগে নূরকে জোর করে এক বাটি স্যুপ এবং একটি নাপা খাইয়ে দিয়েছিল সাদাব। এখনো জ্বর কমছে না। ভাবলো একটু পরে কমে যাবে। ওষুধের প্রভাব শুরু হতে একটু সময় লাগবে। সাদাব নূরের কাঁপুনি দেখে বিছানায় উঠে বসলো। বসে নূরকে খুব ধীরে ধীরে নিজে এর কোলে নিয়ে কোনো মতে বুকের সাথে চেপে ধরে নিজের শরীরের উষ্ণতা দিতে লাগলো। মানুষের শরীরে তাপমাত্রা দুটি কম্বলের চাইতেও অনেক বেশি হবে সেই চিন্তা করেই নিজের গায়ের সাথে নূরকে জড়িয়ে ধরে রাখলো। সাদাফের শরীর যেন মনে হচ্ছে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়ে যাচ্ছে সারা শরীর। নূরের গরম উষ্ণ নিঃশ্বাস সাদাফের বুকটা যেন ঝলসে দিচ্ছে। তারপরও পরম স্নেহের সাথে নূরকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে কপালে চুমুকে দিচ্ছে সাদাব। নূর বিড়বিড় করে কিছু একটা বলছে। সাদাব নূরের মুখের কাছে কান নিয়ে গেল শুনতে। নূরের বিড়বিড় করে বলা কথা সাদাব শুনতে না পারায় আরেকটু ঝুঁকলো। ঠিক নূরের ঠোঁটের কাছে কান নিয়ে যেতে নূরের উষ্ণ গরম ঠোঁটের স্পর্শ পেল সাদাব। সাথে সাথে শিহরিত হলো সাদাব। গায়ে প্রত্যেকটা লোমকূপ যেন দাঁড়িয়ে গেল। হঠাৎ নূর সাদাবকে এত কাছে পেয়ে জড়িয়ে ধরে পাগলের মতো সাদাবের গালে গলায় বুকে চুমু খেতে লাগলো। বলতে লাগলো, আপনি শুধু আমার, আপনি অন্য কারো না। আপনি বিয়ে করলে আমি বউকে মেরে ফেলবো। আপনার কেন বিয়ে করতে হবে সাদাব ভাই? আমি আছি না? এই যে আপনার ছোট্ট নূর আপনাকে কত ভালোবাসে, আপনার কেন বিয়ে করতে হবে? বলে আবারও সাদাবকে চুমু খেতে লাগলো নূর। এদিকে সাদাবের উপরে চলছে নূরের ভালোবাসার উষ্ণ পরশ। তার উপরে এই বোকা মেয়ের বোকা কথা সাদাব হাসবে নাকি শিহরিত হবে নিজেই ভুলে গেল। কিছুক্ষণ বাদে নূরের হাত শিথিল হলো। ধীরে ধীরে সাদাবকে ছেড়ে আবার সাদাবের বুকে মাথা মুখে গুঁজে দিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। নূরের তক্তশ্বাস সাদাবের বুক যেন এফোর ওপর করে দিচ্ছে। তারপরও সাদাব দাঁত দিয়ে ঠোঁট চেপে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করে নূরকে সারা রাত নিজের বুকের সাথে চেপে রাখলো। ভোর ৫টা। ধীরে ধীরে সাদাব দেখলো নূরের শরীর ঘেমে ঘাম ছুটছে। তার মানে জ্বর ছাড়ছে। এদিকে সাদাব ঘেমে জুবুথুবু অবস্থা। নূরের শরীরের উষ্ণতার জন্য নূরকে কোনো মতে সাদাব আস্তে করে বিছানায় শুইয়ে দিল। তারপর টি শার্টটি খুলে ফ্রেশ হয়ে আবার আসলো নূরের কাছে। একটি শুকনো টাওয়াল এনে নূরের সারা শরীর সুন্দর করে মুছিয়ে দিল। কম্বলটা নূরের গায়ে থেকে সরিয়ে দিল। ভোর ৫টা। সাদাব নূরকে কোলে তুলে নিল। নূরের মুখটির দিকে তাকিয়ে একটু মুচকি হাসল সাদাব। নূরের পরনে সাদাবের একটি টি শার্ট এবং একটি ট্রাউজার, যা ছোট্ট নূরের শরীরের তুলনায় অনেক বড় এবং ঢিলাঢালা। নূরকে দেখে কেমন হাসি পাচ্ছে সাদাবের। পরক্ষণে ভাবলো তাড়াতাড়ি নূরকে রুমে রেখে আসতে হবে, না হলে সবাই টের পেয়ে যাবে। তাই দরজা খুলে ধীরে ধীরে নূরের রুমের দিকে এগোতে লাগলো সাদাব। নূরের রুমে ঢুকে নূরকে বিছানায় যেই শোয়াবে অমনি ঘরের লাইট জ্বলে উঠলো। সাদাফের গলা শুকিয়ে গেল। তাকিয়ে দেখলো হুমায়ুন রহমান লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। সাদাব স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সাদাব বাবাকে দেখে মাথা নিচু করে একটু মুচকি হাসলো। তারপর বলল, এভাবে না বলে আসে কেউ?
হুমায়ুন রহমান বলল, বেয়াদব একটা, দিন দিন তুই অনেক অসভ্য হয়ে যাচ্ছিস। আর নূর তোর কোলে কি করছে? আর তোর গায়ের কাপড় চোপড়ের কি অবস্থা? তোর কাপড় চোপড় পরে আসছে কেন? বাবা, তুমি তুমি বাবা হয়ে কিছু করতে না পারলে এখন আমার অসভ্য হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর দেখতে যখন পাচ্ছ আমার কাপড় চোপড় পরা, বাবা হয়ে আবার ছেলেকে জিজ্ঞেস করছো কেন? লজ্জা তো তোমারও বেশি নেই, বলল সাদাব। লে হুমায়ুন রহমান, সবাই তোকে ভদ্র মনে করে, আমি জানি তুই কে। বাবার সাথে কিভাবে কথা বলতে হয় শিখলি না? না, সেই ছোটবেলা থেকে এরকম। সবাই মনে করে তোর মতো ভদ্র ছেলে তা আশেপাশে 10 গ্রামে খুঁজলে একটা পাওয়া যাবে না। আমি বাবা, আমি জানি কি ছেলে পয়দা করেছি আমি। সে ছোটবেলা থেকে তুই আমাকে ব্ল্যাকমেইল করে আসছিস, বলল হুমায়ুন রহমান। ব্ল্যাকমেইলের কি আছে? বাবা হও তুমি, ছেলের ভালোর জন্য তুমি কিছু করবে, সেটাকে ভালোবাসা বলে, ব্ল্যাকমেইল বলে না। বুঝি না মা তোমাকে সহ্য করে কিভাবে। আর আমি খারাপ কি করেছি? দুনিয়ায় কেউ বলতে পারবে তোমার ছেলে খারাপ? তুমি বাবা, তুমি আমার প্রকৃত রূপ চিনেছ, তোমাকে আমি চিনিয়েছি। তোমার সাথে কি ইচ্ছাও আমি অভিনয় করি? আর ভুলে যেও না, ফ্যাক্টরি মেশিন যে রকম হবে, প্রোডাক্ট সেরকমই বের হবে। তাই আমাকে কিছু বলার আগে নিজের দিকে যে 4টা আঙ্গুল উঠেছে সেই আঙ্গুলগুলো দেখে নিও। হুমায়ুন রহমান হা হয়ে গেলেন ছেলের কথা শুনে। বাবার সাথে নাকি এই কথা, অথচ আশেপাশে মানুষের সামনে চোখ তুলে তাকায় না পর্যন্ত, মাথাটা নিচু করে রাখে সেই ছেলে। আর বাবাকে বলছে মেশিন খারাপ, চিন্তা করা যায়। তারপর ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো, বলল, তুমি এখন এই রুম থেকে যাও, নূরকে আমি ঠিক মতো শোয়াবো, যাও। আর কি হয়েছিল নূরের? ওকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না, অসুস্থ মনে হচ্ছে দেখে, বলেই নূরের গায়ে হাত দিয়ে দেখলো এই মুহূর্তে ঠান্ডা, তবে তেমন কেমন ভেজা ভেজা ভাব বুঝলো। জ্বর টর হয়েছিল? বলল, নূরের কি জ্বর এসেছিল, কিভাবে হলো? আর ও তোমার রুমে কিভাবে গেল? সত্যি করে বলে, কি করেছিস? সাদাব বলল, আমি কি করেছি মানে? তোমার আদরের ভাতিজি, বরং আমাকে থাক ওসব কথা। তোমরা তো ওকে সবসময় ছোট মনে করো। তোমার নূর জ্বরের অবস্থায় হেঁটে হেঁটে আমার রুমে চলে গেছে। আমি তো ভদ্র ছেলে, ওকে রুমে দিয়ে যেতে এসেছি। আর বুঝলাম নূর তোমার কলিজা, তাই বলে তুমি সবসময় নূরের রুম এরকম ঘাপটি মেরে বসে থাকো কেন? যখনই আমি আসি তখনই তোমার সাথে দেখা হয়ে যায়। এজন্যই বাবা হই যে তোর, ওই যে আমার ফ্যাক্টরির প্রোডাক্ট তুই, তাই সেজন্য আমি এখানে আসলে তোকে খুঁজে পাওয়া যাবে। আর খবরদার নূরকে নিয়ে একটা বাজে কথা বলবি না। এদিকে রিমা নূরের রুমের বিছানায় ছটফট করছে, সারা রাত ঘুমাতে পারছে না। কি হয়ে গেল, কি কাণ্ড ঘটিয়ে ফেললো সাইমন? সকালবেলা মুখ দেখাবে কি করে? রাগের মাথায় চড় থাপ্পড় দিয়ে তো রুম থেকে বের করে দিয়েছে, কিন্তু সকাল হলে সবার সামনে কিভাবে মুখ দেখাবে? লজ্জায় সারা শরীর কাঁপতে লাগলো রিমার। এদিকে সাইমনেরও সেম অবস্থা। যোগের মাথায় একটি কাণ্ড তো ঘটিয়ে ফেলেছে, কেন করলো এই কাজ এখনো জানে না। সব সময় তো বন্ধুর মতো, বোনের মতোই মিশেছে, হঠাৎ কি এমন হয়ে গেল? ঠাস ঠুস করে চুমু খেয়ে বসলো। সাইমনের লজ্জা লাগছে, কপাল ঘেমে শুইয়ে শুইয়ে ঘাম বের হচ্ছে। টেবিল চেয়ারে বসে আছে, বিছানায় যেতে পারছেন না, ছটফট করছে সাইমন। মনে মনে ভাবছে, সকাল হলে না জানিয়ে ডাকিনীটা কি করে আল্লাহই জানে। মনের ভিতরে কেমন দূর দূর করছে, রিমার দিকে তাকাবেই বা কি করে? সম্পর্কটা যে এখন একটু অন্যরকম হয়ে গেল। এতদিন তো চাচাতো বোন ছিল, বন্ধুর মতো ছিল, কালকে থেকে কেমন হবে সম্পর্ক? কিভাবে মোকাবেলা করবে রিমার বুঝতে পারছে না সাইমন। পরদিন সকাল নূর ফিটফিট করে চোখ খুলে দেখলো পাশে বসে আছে নরিন আফরোজ, আর হুমায়ুন নূরের জন্য খাবার রেডি করছে। সামিহা বেগম খাটের ওপাশে দাঁড়িয়ে আছে, ফজলুর রহমান ও হুমায়ুন রহমান রিমা দাঁড়িয়ে আছে পায়ের কাছে। সাইমন রুমে নেই, সাদাফুর রুমে নেই। সাইমনের জরুরি একটা ক্লাস আছে, তাই যেতে হয়েছে, আর সাদাফির ভীষণ জরুরি মিটিং আছে।
তাই আজ ফজলুর রহমান আর হুমায়ুন রহমান যায়নি, সাদাফকে পাঠিয়েছে। সাদাফ যেতে চাচ্ছিল না, আমতা আমতা করছিল, কিন্তু সাদাফ না গেলে হবে না। যেহেতু সিইও হয়েছে কোম্পানির, তাই সাদাফকেই যেতে হবে। নূরের শরীর ভীষণ ব্যথা এবং দুর্বল লাগছে। নরিন আফরোজ সাহায্য করলো নূরকে একটু উঠে বসার জন্য। ওষুধ খেতে হবে তাই। নরিন আফরোজ সামিহার দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি নিয়ে আয়, আর ওষুধগুলো সাথে করে নিয়ে আয়। একদিনে কি অবস্থা হয়েছে মেয়েটার, পুরো কাহিল হয়ে গিয়েছে। এমন কিভাবে জ্বর বাঁধালি বলতো? হুমায়ুন রহমান সাথে সাথে একটু কেসে দিলেন। মনে মনে ভাবলেন, কি করে যে জ্বর বাঁধালো, এটা যদি জানতো সবাই, তাহলে সাদাফের কি অবস্থা হবে সবার সামনে। তাই তিনি চুপ করে থাকাই শ্রেয় মনে করলেন। উনি যে রাতে জানতেন নূরের এই অবস্থা, কাউকে বললেন না। হুমায়ুন রহমানের ফোনে হঠাৎ টুংটাং শব্দ হতে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো সাদাফ ফোন করেছে। এই নিয়ে অফিসে যাওয়ার পর থেকে 10 বার ফোন করে ফেলেছে। ফোন দিয়ে একই কথা, নূরের অবস্থা কেমন, বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছে হুমায়ুন রহমান। ফোনটি নিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে একটু দূরে গিয়ে ফোন ধরে বলল, কি হয়েছে, বারবার ফোন করছিস কেন? এপাশ থেকে সাদাব বলে উঠল, ফোন করছি কেন মানে? জানো না কেন ফোন করেছি? নূরের অবস্থা কি এখন? হুমায়ুন রহমান বিরক্ত হয়ে বলল, 9 বার ফোন দিয়েছিস, এই নিয়ে 10 বার একই কথা বারবার বলছিস। অবস্থা এখন আগের চেয়ে ভালো, তবে দুর্বল, এইমাত্র ঘুম থেকে উঠেছে। নতুন খবর জানতে পেলাম। ফোন না করলে কি জানতে পারতাম ওই মাত্র ঘুম থেকে উঠেছে? ওকে ওষুধ খাইয়েছ, খাবার খাইয়েছ? জানতে চাইলো সাদাব। শোনো সাদাব, আমি কিন্তু ওর বাবা, ঠিক আছে? আমি ওর খেয়াল রাখবো, বাড়ির সবাই ওর খেয়াল রাখবে। তুই একা পাগল হয়ে যাস না, বলল হুমায়ুন রহমান। সাদাব বলল, হ্যাঁ হ্যাঁ জানি জানি তুমি ওর বাবা, সবাই আত্মীয় স্বজন, কিন্তু কেউ তো আর আমি না। যাই হোক, জরুরি মিটিং এ আছি, ভালো করে খোঁজ খবর রেখো, না হলে কিন্তু আমি মিটিং ছেড়ে চলে আসবো বলছি। বাবা মাফ কর, তুই মিটিংটা একটু শান্তিতে কর। আমি এই যে রুমের ভিতরে ঢুকবো আর সারাদিন রুম থেকে বের হব না। সারাদিন নিজে ওর খেয়াল রাখবো। এবার খুশি? কি খেয়ে যে তোকে ফয়দা করেছিলাম আল্লাহই জানে, এরকম নির্লজ্জ ছেলে আমি কোথাও দেখিনি। আমরা আমাদের বাবাদের চোখে চোখ রেখে কথা বলতে পারিনি, আর তুই কিনে নির্লজ্জের মতো আমাকে বলছিস নদীর খেয়াল রাখতে, না হলে তুই চলে আসবি। বাবার সাথে নাকি মানুষ এইভাবে কথা বলে? সাদাব বলল, হ্যাঁ হ্যাঁ, তোমাদের সময় তো তোমরা অনেক সভ্য শান্ত ভদ্র ছিলে, আমি আর রিমা তো আকাশ থেকে টুপ করে পড়েছিলাম। কথাটি বলে সাথে সাথে ফোন কেটে দিল সাদাব। বাবার রিয়াকশন আর দেখার প্রয়োজন মনে করলো না। এদিকে হুমায়ুন রহমান ফোন হাতে নিয়ে টাসকি খেয়ে দাঁড়িয়ে রইলেন। ছেলে এই মাত্র কি বলল? দিন দিন ওর মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। অবশ্য দিন দিন কেন, ছোটবেলা থেকেই এরকম ঠোঁট কাটা স্বভাবের। ছোটবেলাও একই রকম করতো, শুধু সবার চোখের আড়ালে। একমাত্র হুমায়ুন রহমান জানে ছেলের আসল রূপ। 10ম শ্রেণীতে পড়া অবস্থায় একদিন শুধু মাথায় হাত রেখে বলেছিল, আমি তোর বাবা না, আমি তোর বন্ধু। মনে যে কোনো কথা আছে দুনিয়ার কাউকে বলার প্রয়োজন নেই তোর। সমস্ত কিছু তুই আমাকে বলবি, তোর আসল রূপ তুই আমাকে দেখাবি, কিন্তু অন্য কারোর সাথে কখনো খারাপ কিছু করবি না। দিনটি যেন কাল হয়ে গেছে হুমায়ুন রহমানের জীবনে। এরকম থেকে ছেলে এহেন কোনো কথা নেই যা বাবাকে এসে শেয়ার না করে। মাঝে মধ্যে তো সি মার্কার নির্লজ্জ কথাবার্তা হয়েছে শেয়ার করতো। শুনে কাশতে কাশতে মরার উপক্রম হতো হুমায়ুন রহমানের। অথচ পরিবার সমাজ সবার সামনে কতই সভ্য ভদ্র ছেলে সাদাফ। একমাত্র হুমায়ুন রহমান জানে কি কি কথা বলতে পারে এই ছেলে। ওর মা যদি কোনোদিন জানতে পেত নিজের জন্ম দিয়ে কি ধরনের কথা এই মাত্র বলল, তার আদরের ছেলে সাদাপ লজ্জায় শেষ হয়ে যেত। দুপুরের লাঞ্চ টাইম পার হয়ে গেছে, এখনো বাসায় ফিরতে পারেনি সাদাপ। তবে এর মধ্যে আরো 3 বার ফোন করেছিল হুমায়ুন রহমানকে। জানিয়েছে নূর সেই যে খেয়েছে, খেয়ে ঘুম দিয়েছে, আর ওঠেনি। এদিকে সাইমন নিজের রুমে ওয়াশরুমে গোসল করছে আর চিন্তা করছে। আজকে 2 বার ফোন দিয়েছে বেয়াদবটাকে, বেয়াদবটা ফোন একবারও রিসিভ করেনি। করেনি তো করেনি, ঘরে একটা কাজ করে যায়নি, বিছানাটা এখনো অগোছালো হয়ে আছে। এদিকে রিমা এতক্ষণ নূরের সাথে ছিল, নূর ঘুম থেকে উঠছে না, তাই গেল নিজের রুমে ফ্রেশ হওয়ার জন্য। গিয়ে দেখলো 2 বার মোবাইলে ফোন এসেছে, শয়তানটার ফোন এসেছে। ভাবলো ভালোই হয়েছে ফোনের কাছে ছিল না, থাকলেও ধরতো না।
ফোনটা রেখে রিমা গেল গোসল করতে। ওয়াশরুমে ঢুকে আয়নায় নিজের চেহারা দেখতে হঠাৎ গতকালকের কথা মনে পড়ে গেল। ঠোঁটে একটি আঙ্গুল দিয়ে বুলাতে বুলাতে ভাবতে লাগলো গতকালকের দৃশ্য। সারা শরীরে শিহরিত হলো রিমার। সাথে সাথে চোখ খুলে ফেলল রিমা। মনে মনে রাগ করলো ভীষণ সাইমনের উপরে। কেন এরকম করলো? কখনো ভালোবাসি বলেনি, শুনেছি গার্লফ্রেন্ড আছে, এখন অস্বীকার করলে কি? এই নূর তো বলেই দিয়েছে গার্লফ্রেন্ড আছে, বিয়ে করবে। রাগে শাওয়ার অন করে গোসল শেষ করলো রিমা। করবে না কেন? আর কিছু এই অসভ্য লোকটার জন্য কোনো কাজও করে দিবে না, কারো কথা বলবে না, মনে মনে ঠিক করে ফেললো রিমা। সাইমন রুম থেকে বের হয়ে তাড়াহুড়ো করে নিচে নামবে, ঠিক এমন সময় সিঁড়িতে ধাক্কা খেল রিমার সাথে। রিমা পড়ে যাবে তার আগে সাইমন হাত ধরে ফেলল। রিমা সাইমনের দিকে তাকিয়ে চোখ দুটো গরম করে ফেলল। চোখ দুটো কি টিউবলাইট হয়ে গেছে? দিনের বেলাও কি চোখে দেখিস না? সাইমন অবাক হয়ে গেল রিমার কথা শুনে। দিন দিন এই মেয়ের অবনতি হচ্ছে। কত বড় সাহস! কাল তো রুমের ভিতর তুই করে বলেছে, মেনে নিলাম, আজকে জনসম্মুখে অর্থাৎ রুমের বাইরে তুই করে বলছে। তুই কি দিন দিন বেয়াদব হচ্ছিস? বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? চিমা, তুই কিসের ভালের বড় ভাই রে? রুমে এসে যখন চুম্মাচাটি করিস তখন তুই বড় ভাই থাকিস না? কথাটি বলেই রিমা সাইমনের দিকে না তাকিয়ে নিচে চলে গেল। সাইমন অবাক হয়ে গেল, মনে মনে ভাবলো, একটা চুম্মার জন্য আজকে আমি আমার সম্মান হারিয়ে ফেললাম। তুমি থেকে তুই ডাইরেক্ট। ও সরি, একটা না, আসলে দুইটা খেয়েছিলাম। সাইমন নিজের হাত নিজে দিয়ে নিজের ঠোঁটে দুটো চাপড় মেরে বলল, আর লোক খুঁজে পাসনি? এই ডাকিনিকে তুই সুমে খেতে গিয়েছিলি? এই মেয়ে তোর এখন যেখানে পাবে সেখানে মান সম্মানের টায়ার পাঞ্চার করে দিবে। এদিকে সাদাব কোনো মতে মিটিংটা শেষ করে সাথে সাথে মোবাইল ফোন পকেটে ঢুকিয়ে অফিস থেকে বের হবে। সাথে সাথে একবার মনে হলো, অনেকক্ষণ হলো নূরকে দেখে না। নূরের ছবিটা একটু দেখার জন্য সাথে সাথে ডয়ার থেকে নূরের ছবিটা বের করে একটু দেখলো। দেখে বুকের সাথে চেপে ধরে রাতের কথা মনে করতে লাগলো, কিভাবে নূর ওকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলছিল, ওকে সুমুতে সুমুতে ভরিয়ে দিচ্ছিল, ভালোবাসার পরশ দিচ্ছিল নূর। যদি সজ্ঞানে থাকতো তাহলে কি কখনো এরকম করতো? বোকা মেয়েটা। মনে মনে ঠিক করলো সাদাফ, এখন আর নূরের মুখ থেকে জোর করে শোনার জন্য চেষ্টা করবে না। যা জানার ছিল তা জেনে গিয়েছে, এখন শুধু বিয়ে করার জন্য অপেক্ষা। তবে এই বিয়ের প্রস্তাব নূর নিজে দিবে তার প্রিয় বাপ ও চাচাকে, মনে মনে ঠিক করলো সাদাফ। এবং মুচকি মুচকি হাসলো, বলল, তুই নিজে যে বিয়ের কথা বলবি, যে সাদাব ভাইকে তুই চাস। আমার বোকা নূর, তোকে আমি ভীষণ ভালোবাসি। একবার শুধু তুই বল, তুই আমাকে ভালোবাসিস। সবার সামনে তোর জন্য আমি পৃথিবীর সব কিছু করতে পারবো। আমি যদি গিয়ে বলি তোর বাবা চাচাকে আমি তোকে ভালোবাসি, বিয়ে করতে চাই, বলবে আমার মেয়ে ছোট্ট, আমার মেয়ে কিছুই বোঝে না, আমি তোর মাথা খেয়েছি, অথচ মাথা খেয়েছিস তুই আমার। তাই ছোট্ট মেয়ের মুখ ফুটে বলতে হবে সে সাদাবকে স্বামী হিসাবে চায়। বাকি সবকিছু দেখার দায়িত্ব আমার। চলবে? তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।